ঈশা ৯টা বাজার ১০ মিনিট আগে অফিসে ঢুকেছে। গতরাতে বাসায় গিয়ে ঝগড়ার ব্যাপারে কাউকে কিছু বলেনি। আদ্রিত ট্যুরে গিয়েছিল, তাই ও মতিঝিল এসেছে। আফিয়া সুলতানাকে সেই কথা বলেছে। নিজের ডেস্কে বসে ল্যাপটপ অন করে চেক করা ফাইলগুলো আবার দেখতে থাকে। একে একে সবাই আসে, কিন্তু 10টা বাজলেও আদ্রিত এখনও আসেনি। সোহিনী ঈশার ডেস্কের সামনে আসতে ঈশা বলে, ম্যাম, স্যার আসেনি এখনও? কেন, জানো না নাকি? না আসলে আমি আমার বাবার বাসায় বলে কি কলও করা যায়নি? বিদ্রুপ করে বলে, ব্যালেন্স নেই। স্যার 8টার দিকে এসেছেন। ঈশা ভ্রু কুচকে বলে, মিটিং আছে কোনো? নো। সোহিনী হিমার সাথে গিয়ে কথা বলতে থাকে। ঈশা ভ্রু কুচকে কেবিনের দিকে তাকিয়ে থাকে। মিটিং না থাকলে এত আগে কি উপলক্ষে এসেছেন? আবার কি নাটক করা শুরু করেছে কে জানে। করুক গিয়ে নাটক। ঈশা যাবে না নিজ থেকে কথা বলতে। ওরা তো ঠেকা নেই। নিজে বৃষ্টি বৃষ্টি কথা বলেছে, আবার নিজেই ফুলে আছে। এটা কি ধরনের স্বভাব? ঈশা যাবেই না। যাবে না, যখন বলেছে যাবেই না। সেদিন সারাদিন ঈশা আদ্রিতের দেখা পায়নি। আদ্রিত একেবারের জন্য কেবিনে যেতে বলেননি, না নিজে বের হয়েছে। ঈশার এই আলগা ভাব নেওয়ার জন্য এত মেজাজ খারাপ হলো তা বলার বাইরে। পরের দিনও একই কাহিনী। আগে আসে পরে যায়, ঈশা সামনেই পড়ে না। রবি সোমবারটা ওভাবেই গেল। মঙ্গলবারে অফিসে আহান তিন্নি এসে হানা দেয়। আহানা, ফারিন, অনি, ইনায়াও এসেছে। একসাথে বাইরে খাবে সকলে, তাই ঈশা আর আদ্রিতকেও নিতে এসেছে। আহান ধরে বেঁধে আদিতকে নিয়ে এসেছে। ঈশা দুদিন পর মহাশয়ের মুখ দেখল। কুচকানো মুখ, চেহারায় একরাশ বিরক্তি। ঈশা দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। 8জন বড় একটা টেবিলে বসেছে। আদ্রিত ঈশা পাশাপাশি বসা, অথচ একজন আরেকজনের সাথে একটু শব্দও করল না। ঈশা তো সবার সাথে টুকটাক কথা বলেছে, কিন্তু আদ্রিত তাও করল না। কোনো রকমে খাওয়া শেষ করে কাজের বাহানা দিয়ে উঠে চলে গেল। তিনি ঠোঁট পাকিয়ে ব্যঙ্গ করে যাওয়ার পানে তাকিয়ে। ঈশা কপাল কুঁচকে তাকিয়ে থাকে। কবুতরের মতো একটু খেয়ে চলে গেল। নাটক করে এসব করছে নাকি শরীর খারাপ? ঈশার খটকা লাগে। ঈশা অফিসে বসে আফিয়া সুলতানাকে কল দিল। আদ্রিতকে রাতে বাসার দাওয়াত দাও। চলে এসেছে ট্যুর থেকে? হুম, আমি আসতে বলেছিলাম, কিন্তু ওনার নাকি আনইজি লাগে। আচ্ছা, আমি বলবো। আমার নাম বলবে না কিন্তু। তোমাকে কষ্ট দেওয়ার জন্য বকাবকি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঈশা মোবাইল ব্যাগে ঢুকিয়ে আদ্রিতের কেবিনের দিকে তাকিয়ে থাকে। আফিয়া সুলতানার কথা আদ্রিত ফেলেনি, তবে অফিস শেষ হওয়ার পরপরই যায়নি। 9:30 বাজে মতিঝিল এসেছে। ঈশা সেই সময় দরজা খুলে তেজ দেখিয়ে রুমে চলে গিয়েছে। ঈশা যতক্ষণ রুমে ছিল, আদ্রিত ততক্ষণ ড্রয়িং রুমে ছিল। হুমায়ুন কবিরের সাথে রাজনৈতিক অফিসিয়াল আলাপ জুড়ে বসেছিল। ঈশা যখন রুম থেকে বেরিয়েছে, তখন আদ্রিত রুমে ঢুকেছে। ঈশা কেবল দাঁতে দাঁত চেপে এইসব নাটক দেখছে। একটা মানুষ এত নাটক কী করে করতে পারে? আফিয়া সুলতানা আদ্রিতের পেটে একের পর এক খাবার দিয়ে গিয়েছিল। আদ্রিত চুপচাপ সব খেয়েছে। হুহা নো না কিছুই করেননি। ঈশা এত রাগ লাগছিল। এত খাবার তো খেতে পারে না। ঈশা তো জানে, তবুও নাকচ করছিল না। একটা মানুষ এত গোড়ার কী করে হয়? ট্যুর থেকে কখন এসেছো? আফিয়া সুলতানা পাতে ইলিশ মাছ তুলে দিয়ে বলে। ট্যুর? অবাক হয়ে প্রশ্ন করে। ঈশা যে বলল ট্যুরে গিয়েছো। আফিয়া সুলতানা রাগী চোখে মেয়ের দিকে তাকায়। নিশ্চিত ঝগড়া করেছে, না হলে জামাই বুঝি একটা কলও দিত না। আগেই সন্দেহ হয়েছিল ওনার। আদিত মাথা দুলিয়ে বলে, ট্যুর না ঠিক, অফিসিয়াল কিছু কাজে গিয়েছি। সন্ধ্যার দিকে ফিরেছি। ও আচ্ছা আচ্ছা। আদিত আর কোনো কথা না বলে হাত ধুয়ে রুমে চলে যায়। হুমায়ুন কবির কপাল কুঁচকে তাকালে আফিয়া সুলতানা বলেন, ছেলেটার ঘুম দরকার। চেহারা শুকিয়ে কেমন হয়ে গেছে। হুম। আদিত কাপড়ে হেলান দিয়ে বসেছিল। ঈশা রুমে ঢুকে ঘড়ির দিকে তাকায়। আদিতের দিকে রাগে চোখে তাকিয়ে থেকে লাইট নিভায়। নিজেও বিছানায় বসে বলে, নাটকগুলো কেন করছেন? সামনে আসছেন না, নিজেকে লুকিয়ে রাখছেন, কথাবার্তা নেই, কি প্রমাণ করতে চাচ্ছেন? আদিত উত্তর দিল না, সোজা সামনের দিকে তাকিয়ে রইল। ঈশা ওর দিকে তাকিয়ে বলে, আমাকে আলতু ফালতু কথা বলেছেন, আত্মসম্মানে আঘাত করে কথা বলেছেন আপনি, বাসা থেকে বের হয়ে যেতে বলেছেন আপনি। আপনার কর্তব্য তো বাসা থেকে বের হলাম, আর এখন ভাবু দেখাচ্ছেন আপনি। সমস্যা কি আদ্রিত? আপনি কি ভাবেন নিজেকে? এত মেল ইগো কেন আপনার? আদ্রিত চুপ। সামান্য একটা কথাকে কিভাবে একটা সাংঘাতিক ঝগড়ায় পরিণত করেছেন। আমি এখন আমার ফ্রেন্ডের সাথে পার্সোনাল কথাও বলতে পারবো না।
আপনি আমার মেসেজ চেক করে অযথা চোটপাট করবেন। মেয়েরা অনেক কিছুই বলে, একটা মেয়ে আরেকটা মেয়ের কাছে অনেক কিছু শেয়ার করে, সেগুলো আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করতে পারি না। আপনি সেগুলো দেখে ঝামেলা করেছেন। আমার কি পার্সোনাল কোনো লাইফ নেই? আমার কিচ্ছু নেই না। আদিত মুখ ঘুরিয়ে নেয়, চশমা খুলে বালিশের পাশে রাখে, এক পা সোজা করে রাখা, অন্য পা হাঁটু ভাঁজ করে রাখা। মেয়েদের সত্যি ঘর থাকে না। এতদিন কথাটা না বুঝলেও আজ বুঝতে পারছি। যে ঘরে ফেরার জন্য তারা ছিল, সেই ঘরে ফেরার পর বলছে স্বামীর বাসায় যাও। এতদিন বাপের বাড়িতে কি? ওদিকে স্বামী বলছে তোমার বাসা কোনটা? ওটা তো আমার বাসা। শাড়িতে হাত দিয়েছিলাম আর কি বলেছেন ওগুলো না নিতে, কারণ ওগুলো তার দেয়া। তার কিছুই আমার না, মন থেকে বলছি। আমার কখনো মেয়ে না হোক, মা হয়ে আমি কখনো আমার মেয়েকে এমন কথা বলতে চাই না। আদ্রিত হাসে, কেমন যেন ফ্যাকাশে সে হাসি। অনির বিয়ের আগের দিনও কথাটা বলেছিলাম। তখন কেউ একজন বলেছিল এটা আমার বাসা, আমার বাসায় আমি থাকবো, অন্য কারো সমস্যা হলে সে চলে যাক। ধানমন্ডি যাওয়ার সময় লাল শাড়ি ব্যাগে ঢুকিয়েছিলাম বলে বলেছিলেন আমার দেওয়া শাড়ি যাতে আমার বাসার বাইরে না যায়। ওভাবে বলেছিলাম। এত কিছু ভেবে বলেছে কে? ভেবেছিলাম অন্যদিনকার মতো সেদিনকার কথার প্রেক্ষাপটেও একই জবাব পাবো। কে জানতো একই কথা ভিন্ন দুই সময় দুই রকম লাগবে। ঈশা মনোযোগ দিয়ে শোনে, আপন মনে বলে, দাদি বলেছিলেন আমি খুব খারাপ মেয়ে, চাকরি করি টাকার গরম শরীরে, স্বামীকে মানব না। আজ এর কাছে তো কাল ওর কাছে যাব। একসময় সংসারকে লাথি মারতেও পিছু পা হব না। মজার ব্যাপার, দাদি নাতি বলেছে দাদি নাকি ঠিক কথা বলেছে। যেখানে দাদির মুখের উপর কিছু বলা উচিত ছিল, সেখানে সে বলেছে দাদি নাকি ঠিক বলেছে। আদিত আবারও হাসলো, বৃতৃষ্ণার হাসি। ঈশার দীর্ঘশ্বাস বের হয়। আদিত শুনে তা। ঈশা নিজের মতো উদাস গলায় ঘুম ঘুম কণ্ঠে বলে, মেয়ে মানুষ তো, মান সম্মান বোধ নেই। স্বামী কত কিছুই তো বলে, বাইরের হ্যাপা সামলে ঘরে ফেরে। একটু সহ্য করলে কি হয়? সব কিছুতে রিয়েক্ট করতে হয়? অবশ্য চাকরি করা মেয়ে, করবেই তো। শরীরে টাকার গরম আছে কি না? আদিত উপর হয়ে শুয়ে পড়ে। ঈশা হেলান দিয়ে বসে থাকে। অনেকটা সময় পর আদিত ধীর কণ্ঠে বলে, কি জানি কি পুরুষ মানুষ হয়েও আমার মধ্যে একটা ভয় কাজ করে। অন্যের সামনে ছোট হওয়ার ভয়। কাউকে কিছু কথা শুরুর দিকে ক্লিয়ার করার পরও যখন সে এগুলো নিয়ে পড়ে থাকে, তখন ভিতর থেকে কিছু একটা খোঁচাতে থাকে। মানুষের কাছে গসিপের বিষয়বস্তু হওয়ার ভয় সবাই বুঝবে না। ভাগ্যিস তোমার মধ্যে এটা নেই। কাছের মানুষের কাছে সব বলতে পারো। আমি তো একানও পারি না। কখনো বলে ফেললেও গসিপের বস্তু হওয়ার ভয়ে চোটপাট করে অপর প্রান্তের মানুষকে অশান্তিতে রেখে নিজে শান্ত হয়ে যাই। নিজে ভালো থাকতে চাই, বেশি ভালো হতে গিয়ে চরম খারাপ হয়ে যায়। পরকীয়া চিট করা রাবিশ থিঙ্ক, আমার এইসব ইন্টারেস্ট নেই। একজনকে বিয়ে করেছি, একজনের থাকেই থাকবো, একসঙ্গে বুড়ো হব, তার কান্নারত মুখ দেখে মরবো। এর বাইরে তার জায়গায় অন্য কাউকে বসানোর চিন্তা করি না। অথচ সেই বন্ধুদের কাছে এইসব রাবিশ জিনিসপত্র নিয়ে কথা বলবে, ভয় পাবে, তার স্বামীর উইকনেস বলবে, ফেসবুক ইনস্টাগ্রাম ভরে ভরে এইসব জিনিস দেখবে। বিয়ের ওনা পরে না পরে, আই ডোন্ট ইভেন কেয়ার। আমার দরকার নেই দেখার। আমার বউ আছে আমার সামনে। এতবার বলার পরও, এতবার ক্লিয়ার করার পরও, যাই হোক, আদির দিন শেষে চরম খারাপ। তুমিও আমাকে বোঝো না। রাগের মাথায় আমারও মুখে লাগাম থাকে না। মাঝে মধ্যে মনে হয় আমরা আমাদের জন্য না, তোমাকে জোর করে নিজের কাছে রেখেছি। তুমি আরও সুখ, আরও শান্তি ডিজার্ভ করো। এভাবে সংসার হয়, অহরহ হয়। দুটো মানুষ জোরপূর্বক এভাবে অর্ধেক জীবন পার করে দেয়, কিন্তু প্রকৃত সংসার হয় না, কখনোই হয় না। একটা মানুষের প্রতি যেমন মায়া জন্মে, তোমারও আমার প্রতি মায়া জন্মেছে, আমারও হয়তো। কিন্তু আমরা কেউই কাউকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে আমরা বুঝতে পারতাম। এটাই রিয়েলিটি। কসম, এই শাফাত সিদ্দিক আর কখনো মজা করে হোক, সিরিয়াস হয়ে হোক, জেলাসি হয়ে হোক, ইগো দেখেই হোক বা নিজের ভয়ের জায়গা থেকেই হোক, সে আর কখনোই কিয়ারা মির্জাকে কিছু বলবে না। সে মুখ খুললেই একটা কথা না একটা অঘটন ঘটে। আম্মুর সাথে ঝামেলা হয়, আব্বুর সাথে হয়, ভাইয়ের সাথে হয়, বইয়ের সাথে হয়। খালি ঝামেলাই হয়। তোমার মোবাইল ধরাটা উচিত হয়নি। সরি, আর কখনো ধরবো না। আম্মু আব্বুর সাথে একসঙ্গে কখনো পার্কে যায়নি, আব্বুর হাত ধরে কখনো স্কুলে যায়নি, ভাইদের খেলার সাথী হওয়ার যোগ্য হয়নি, পছন্দের কেরিয়ার পাইনি, জীবনে তো চাওয়ার মতো কিছু পাইনি। পছন্দের মেয়েকে বিয়ে করা ছাড়া বইয়ের মন বোঝার যোগ্য কী করে হব? রাগারাগি করি তো মন আছে নাকি? কাছের কাউকে কষ্ট দিয়ে কথা বলার পর যে তারও খারাপ লাগে, সেটা কেউ দেখে না, দরকারও নেই, দেখাতেও চায় না। পরে যদি মজা করে,
28-29 বছরের ডিপ্রেশনে ভোগা ইনভার্ট আদ্রিতকে ভালো ছিল। এত কথাও বলতো না, এত ঝামেলাও ছিল না, সব ভালো ছিল সব। যার যত কথা তার তত শত্রু সারার জীবন। বিয়েটা হয়ে গিয়েছে, আর কি করব? নিজের পছন্দের দিক বিবেচনা করতে গিয়ে তোমার লাইফটা এভাবে নষ্ট করা উচিত হয়নি, সেজন্য সরি। অবশ্য সরি বললে কি তুমি এখন ভালো একটা জীবনসঙ্গী পাবে নাকি? আমার আগে বোঝা উচিত ছিল আমার মতো লোকের সাথে তোমার মতো মেয়ের অ্যাডজাস্ট করতে কষ্ট হবে। ট্রাস্ট মি, হাতে কিছু থাকলে বলতাম লাইফটাকে আবার রিস্টার্ট করো। দোয়া করি ঢাকা শহরে শত শত অ্যাক্সিডেন্টের মাঝে আমারও যাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো মতো মরে টরে গেলে আরেকটা জীবন শুরু করবে না হয়। কেননা আমি আবার মাপ চাইবো, সরি বলবো, তোমার পা ধরে টানাটানি করব। তুমি মাফ করেও দিবে, কিন্তু পরে আবারও একই কাহিনী। তার থেকে ভালো কষ্ট থেকে করে থেকে যাও। আমিও কথা বলা কমিয়ে দিই, আমার কথাও নেই, ঝামেলাও নেই। প্রে করো যাতে একটা সময় আমিও না থাকি। এই চোটপাট ঝামেলা নিজেকে যাতে প্রকাশ করতে না হয় সেজন্য অযথা হম্বিতম্বি করা, আর কোথাও একটু ধরা খেলে রাগ দেখিয়ে ডিসমিস করা। আমি জাস্ট ফেড আপ। তুমি তোমার ইনসিকিউরিটির জায়গা থেকে ঠিক, তোমার ইনসিকিউরিটি আমি, তাই হয়তো আমি তোমার বিষয়টা বুঝি না। ওদিকে আমার সিকিউরিটি আমি নিজেই, আমার বিতৃষ্ণা আমি নিজেই। আমার অবস্থা তুমি বুঝবে না। আমার সব খারাপ দেখা হলো, অথচ আমি সে কাউকে নিয়ে চিন্তা করি, তাকে নিয়ে দুশ্চিন্তা করি, তা অদেখা রইল। লোকাল বাসে না ওঠা আমি যে লোকাল বাসে উঠলাম, হট এবার। ঈশা তাকিয়ে থাকে উপর হয়ে অপর পাশে মুখ করে শুয়ে থাকা লোকটার দিকে। বড় বড় শ্বাস ফেলছে ও, ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। নীরবতা ভেঙে আদ্রিত ঘুম ঘুম স্বরে বলে, যা বলছি প্লিজ ভুলে যেও। আমি চাই না তুমি এইসব মনে রাখো। আমার ইনসিকিউরিটি আমার নিজের কাছে, আমি চাই না কেউ এগুলো শুনুক। প্লিজ সকালে উঠে ভুলে যেও। ভারী শ্বাস শোনা গেল। ঈশা বুঝতে বাকি নেই লোকটা ঘুমিয়ে গিয়েছে। কী ভেবে যেন গায়ে হাত দিল, সাথে সাথে চমকে যেন আগুনের মতো গা গরম। ঈশার আন্দাজ ঠিক, জ্বরের ঘোরেই এসব কথা বলেছে। বৃহস্পতিবার সরকারি ছুটি পড়েছে, সিদ্দিক এন্টারপ্রাইজও বন্ধ। ঈশারা বুধবার অফিস করে ধানমন্ডি চলে এসেছে। বলা বাহুল্য আদ্রিত কথাবার্তা বলেই না, হুঁ হা হ্যাঁ না এতেই সীমাবদ্ধ। ঈশা ফ্রেশ হয়ে শাড়ি পরে প্রথমে দাদির রুমে যায়, না হলে আবার খচখচানি শুরু করবে। অসহ্য একটা। ঈশা রুমে ঢুকে সালাম দেয়। আয়েশা খাতুনের সাথে ইনায়া ছিল তখন। আয়েশা খাতুন ঈশার দিকে তাকিয়ে বলে, মহারানী নিয়ে আপনি আমারে সালাম দেন কেন? সালাম তো দিমু আমি আপনারে। কেন দাদি? ইনায়া বলে। ঈশা ভ্রু কুচকে রাখা। ওমা, আপনারে কিছু কইলে তো আপনি জামাই উইরা আসে। ঈশা ভ্রু কুচকে বলে, মানে? ওমা, আপনি জানেন না? জামাইরে তো আপনি টুয়াই দিছেন। জানি না দাদি, কি নিয়ে বলছেন? মিশা কথা কইবে না সেরি, নিজে একটা বাসাল, আমার নাতিরেরও বানাইছস ব্যাত্তক। কেন দাদি, ভাইয়া কি করেছে? ইনায়া বলে, ওই আমারে কয় বুড়ি, কত বড় সাহস! ইনায়া ঠোঁট চেপে হেসে বলে, আপনাকে বুড়ি বলে? কত বড় সাহস! এত সাহস কোথায় পেয়েছে? তয় আমি কইছি তোর বউ বেশি কথা কয়, আমারে হাতে কয় বুড়ি, চুপ থাকো। আমার বউ কথা কইলে তোমার কি? আমার বউ কি তোমার মুখ দিয়ে কথা কয়? আমি কইলাম বেশি কথা কইয়া সেরি ভালো নয়। বেদবে কয় বেশি কথা কইব দেখাই নাকি বিয়ে করছে, কম কথা কইয়া সেরি চাইলে নাকি বোবা বিয়ে করতো। কত বড় বেয়াদব! কইছি ভালো মতো একদিন বুঝবি তোর বউ বলসি কথা কয়, ওর বাপে আমার মুখের ওপর কথা কয় না। অয় আমারে কয় বুড়ি! কি সাংঘাতিক দাদি, কি খারাপ কাজ করেছে? এরা আগুনে ঘি ঢালছে। তুই বুঝছোস? আমি কইলাম বউরে চাকরি টাকরি করতে দিস না। কয় কি আমার বউ কি তোমার বাপের অফিসে পিয়ন করে, চাকরি করে যে দিতাম না? ওই আমার বাপের অফিসে চাকরি করে, টাকা দেয় আমার বাপে, তোমার কাজ অলেকে। ওর রানী বউয়ের লাগে আমার কথা নাই। হেতির চাইতে আহানের বউ বহুত ভালো, জামাইরে লাগায় না, পড়ায় না অমন। কইলাম বউ হাত ছাড়া হইয়া যাইব, কয় হাত ছাড়া হইলে তোমার হাত ধর্ম। তোর থাইকা তোর বইনে ময়লা না হোক কো, হেইডা কি কইছিলি কিল্লাইগা? মা গো মা, মাফ কইরা দে আমারে। হের বইয়ের চেহারা সুন্দর, আমি নাকি বান্দরের মতো, তুই মাফ কর আমারে। পেয়ারা নাইলে ময়রাও শান্তি পাইব না। আরও কত কথা কইতে পারুম না সব, মাথাটা হেট হইয়া যায়। আস্তা মুরগিরে যেমন ছিলে আমার হেদিন যাওয়ার আগে সিলছে, আমারে হেদিন আমারে আর মান্নায় প্রয়োজন বোধ করে না। তোর বইনে কালো জাদু করেছে বুঝছোস? আগে
আদির মুখটা কথা বাড়িত না। এসব কবে বলেছে দাদি? মরণ, জানে না, নাটক। যে ভোরে গেলা গা তার আগের রাতে ভুইলা গেছো? ঈশা আসি বলে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সবাই আছে। শিরিনা, আনোয়ার সিদ্দিক, জেসমিন, এনামুল সিদ্দিক, আহান, তিন্নি, আহসান, ফারিন, অনিরুদ্ধ। ওদের দুই ফুফি, রাকিব ভাইয়া, রিজভি ভাইয়া সবাই। আহানাব আর আহিয়ান কার্পেটে বসা। শুধু আদ্রিত নেই। ঈশা এগিয়ে গিয়ে তিন্নিকে জিজ্ঞাসা করে, আপনার দেবর কোথায়? তিন্নি বলে, জানি না তো। আহানকে জিজ্ঞাসা করতেই বলে, রুমে মনে হয়। শিরিনা বলে, কেন? কোনো দরকার? ঈশা একটু ভেবে বলে, অফিসিয়াল কল এসেছিল একটা। রুমে দেখো আছে বোধহয়। রুমে দেখোনি? আপনারা সবাই এখানে আছেন দেখে ভাবলাম হয়তো এখানে। না, রুমে দেখো। সবাই আবার হাসি ঠাট্টায় মশগুল হয়ে পড়ে। ঈশা সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে গেল। দরজা খুলে দেখে আদ্রিত বুক অবধি কম্পিউটার টেনে পাশবালির জড়িয়ে ধরে কাত হয়ে শুয়ে আছে। সবাই নিচে, অথচ উনি উপরে একা শুয়ে আছে। ঈশা দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে চওড়া পিঠের দিকে। মনে পড়তে থাকে জলপট্টি দেওয়ার সময় লোকটা জ্বরে করে বিড়বিড় করে বলেছিল, আমার জন্য কেউ নেই, আমাকে কারো প্রয়োজন নেই। সবার মাঝে আমি থাকলেও আমি নেই, সবার মাঝে আমি না থাকলেও আমি নেই। এই যে উঠুন। ঈশা আদ্রিতের গা থেকে কম্পিউটার টেনে সরিয়ে দেয়। পাশ বালিশটাও নিয়ে নেয়। আদ্রিত ঘুমের মধ্যে নাকমুখ কুচকে উপর হয়ে শুয়ে পড়ে। ঈশা ওর পিঠে আলতো করে চাপড় মেরে বলে, উঠবেন কিনা বলুন, না হলে আমি মারবো এখন। আদ্রিত তাও সারা শব্দ নেই। ঈশা সত্যি সত্যি বোতল থেকে পানি নিয়ে তা আদ্রিতের মুখে চেটাতে থাকে। আদ্রিত শুয়ে থেকে বিরক্ত হয়ে এক চোখ খোলে। ঘুমু ঘুমু গলায় বলে, কি সমস্যা? উঠুন, আপনার সাথে কথা আছে। যাও তো, আমি ঘুমাবো বলে মাথার ওপর বালিশ চেপে ধরে। ঈশা খানিকটা চেঁচিয়ে বলে, উঠবেন নাকি আমি পুরো বোতলের পানি গায়ে ঢালবো? আদ্রিত মুখের উপর থেকে বালিশ সরিয়ে বলে, সমস্যা কি? উঠুন আগে, কথা আছে। আদ্রিত একরাশ বিরক্তি নিয়ে উঠে বসে। মুখটা কুঁচকে রেখে বলে, কি? ঈশা ওর মুখোমুখি বসে বোতলটা বাড়িয়ে দিয়ে বলে, নিন পানি খান। খাবো না, খেতে বলেছি আমি। আদ্রিত বিরক্ত হয়ে বোতলটা নিয়ে অল্প একটু পানি পান করে। ঈশা বলে, চশমাটা খুলুন, কথা আছে। পারবো না, ঘুম আসছে আমার। ঘুমানো তো এখন যাবেই না, নিচে যান। পারবো না, তেরা গলায় বলে। ঈশা মুখটা শক্ত করে তাকায়, রুক্ষ গলায় বলে, আপনি এমন কেন? আমি এমনই। আপনি কি ভাবছেন কষ্টে দুঃখে আপনি জ্বর বাঁধিয়ে ফেলবেন, ইন্ট্রোভার্ট হওয়ার দোহাই দিবেন? আপনার সেদিনকার কথা আমি সব, তাই আমি ভুলে যাব? আপনি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছেন, তাও আবার ওটা নাকি শুধু আপনারই বাসা। ওইসব জীবনে তো ভুলবো না। আদের জবাব দিল না, জানালার বাইরে তাকিয়ে রইল। ঈশা উঠে পর্দাটা টেনে দিল। ও কথা বলছে আর উনি দার্শনিকের ভাইব নিয়ে বাইরে তাকিয়ে আছে। পুনরায় বিছানায় আদ্রিতের মুখোমুখি বসে বলে, এভাবে কুমড়োর মতো ফুলে থাকার কথা ছিল আমার, অথচ রাগ করে আছেন আপনি। আমাদের জেন্ডার বুঝেছেন ভুলে অদল বদল হয়ে গিয়েছে। আমার উচিত ছিল ছেলে, আপনার মেয়ে। আপনি এভাবে মেয়েদের মতো কথায় কথায় ফুলবেন আর আমি আপনাকে মানাবো, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হতো। আদিত কপালে হাত ঘষে। ঈশা ফের বলে, এমন বেয়াদবের মতো হাবভাব কেন? আদিতের পরনে কালার ওয়ালা টি শার্ট ছিল। আদিতের কাছ থেকে এবারও জবাব না পেয়ে ঈশা খপ করে ওর টি শার্টের কলার খামচে ধরে বলে, কথা বলছি না আমি, উত্তর দিচ্ছেন না কেন? আদিত কোনো কিছু বলে না বলে কলার ছাড়াতে চায়, তবে ভ্রুদয় কুচকানো, মুখে একরাশ বিরক্তি। ঈশার গা জ্বলে উঠল। ও আদিতের নাক বরাবর ঘুষি দিয়ে বসে। আদিত নাকে হাত দিয়ে হতবাক হয়ে নিজের শান্তশিষ্ট বইয়ের বাঘিনী রূপের দিকে তাকিয়ে আছে। ঈশা ওর কলা ঝাঁকিয়ে বলে, নাটক করেন? এই নাটক আমি বহুবার দেখেছি। নিষেধ অন্যায় করলে ওকে কথা শোনালে নিষেধও এই নাটক করতো। ইনু তো করতোই, শ্রেষ্ঠ অভিনেত্রী না ও? এখন কপালে জুটেছে আরেক অভিনেতা। ইগো সব বের করে দিব, বদমাইশ। আদ্রিত নাক চেপে ধরে বলে, নাকে ব্যথা পেয়েছে ঈশা? ব্যথা তো লাগবেই, চুমু তো দেয়নি যে ভালো লাগবে। ঘুষি খেলে ব্যথা লাগবে, সেটাই স্বাভাবিক। আদিত নাক ঘষতে থাকে। ঈশার কলার ধরে রেখেই বলে, তো এখন বলুন এসব কেন করছেন? কি করছি বুঝতে পারছেন না তাই না? না। ঈশা আবার ঘুষি মারার উদ্দেশ্যে হাত তুলে বলে, দেই আরেকটা। আদিত মুখটাকে পিছিয়ে নেয়, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, দৌড়াতে এমন কিভাবে হয়ে গিয়েছ? আপনি এমন নাটক করছেন কেন?
আমি বাসা থেকে রাগ করে বেরিয়ে গিয়েছি, কোথায় মানাবেন, সরি বলবেন তা না। আপনি কেন কথা বলা বন্ধ করে দিয়েছেন? কারণ আমি কথা বললে ঝামেলা বাড়ে, এজন্য আমার সাথে কথা বলবেন না। হ্যাঁ, আমি কথা বলি, তারপর আবার সবার সাথে ঝামেলা হয়। সবার কথা জানতে চেয়েছি, আপনি আমার কাছে মাপ চাইবেন। যতক্ষণ না পর্যন্ত মাপ করব ততক্ষণ পর্যন্ত সরি বলবেন। যদি না করেন, বড় ভাইয়া যাওয়ার পর আমি আবার বাসায় চলে যাব, আর আসবো না বলে দিলাম। লাভ কি? সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবো, তারপর আবার সেম কাহিনী করব। এরপর আবার সরি বলবো, তারপর আবারও সেম কাহিনী। তো সেম কাহিনী করবেন কেন? আমি আপনার বউ কথাটা মাথায় থাকে না? নাকি বউ বলে যা তা বলা যায়? আগেরদের পর তো ভাব দেখি খুব বলেছিলেন জীবনসঙ্গী বানাচ্ছেন, তো দাসী না। অথচ কথাবার্তা তো বলেন মনে হয় দাসীর সাথে বলছেন। আমার মাথা গরম হয়ে যায়, তখন কি না কি বলে ফেলি। নেক্সট বার থেকে গরম হওয়ার আগে বলবেন, বরফের চাক মাথায় ভেঙে মাথা ঠান্ডা করে দেব। বদমাইশ লোক। আদিত করাল ছাড়াতে চায়, ঈশা আরও শক্ত করে ধরে বলে, আমি ধরে আছি, ছাড়াতে চাচ্ছেন কেন? সমস্যা কি? ধরে থাকো তাহলে। বুকে হাত গুজে নিল আদ্রিত ক্লান্ত স্বর। কি? আমি এখন কিছু করেছি? কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। কথা বলা বন্ধ করেছেন কেন? আপনাকে কেউ টাইম দেয়নি? আপনার কথার মিনিং কেউ বোঝে না? এগুলো কখনো কাউকে বলেছেন? না বলে মানুষ বুঝবে কি করে? আপনার খারাপ লাগা ভালো লাগা কারোর সাথে শেয়ার করেছেন? লাগবে না কারো বোঝা। আপনার সমস্যা কি সেটাই বুঝতে পারছি না। আমাকে অন্তত সব কথা বলতে পারেন তো নাকি? আদিত মুখ ঘুরিয়ে নেয়। ঈশা ওর গাল চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমাকে তো আপনি পছন্দ করে বিয়ে করেছেন, তাই না? তাহলে আমাকেও বলতে কি সমস্যা? আপনি খোলাসা করে না বললে আমি কি মনের ভিতর ঢুকে বুঝতে পারবো? তোমাকে বলি, তারপর তুমি হাসাহাসি করো, তাই না? আমি হাসাহাসি করব কেন? আদিত উত্তর দেয় না। ঈশা ফের ওকে ঝাঁকিয়ে বলে, আমি হাসবো কেন বলুন? ভাবটা এমন যেন হাসাহাসি করনি। পাল্টা প্রশ্ন করে, না করিনি। মিথ্যুক। কবে করেছি হাসাহাসি? কেন? তোমাকে কখন থেকে ভালো লাগে ওটা বলার পর তুমি হাসোনি? তুমিও ক্রিটিকাইজ করেছো। ঈশা চোখ মুখ খিচে বলে, আদিত আমি লজ্জা পেয়ে হেসেছি, আপনাকে বিদ্রুপ করে হাসিনি। জানি আমি। ব্যঙ্গ করে বলে আদ্রিত, আমার মাথা গরম হয়ে গেলে আপনার খবর আছে। আপনি সব বড় অফিস চালান কি করে? আমার তো মনে হয় ব্রেন টেন কিছু নেই। আদ্রিত ফুস করে শ্বাস ফেলে। ঈশা বলে, কি কথা শোনাবেন আবার? এখন কি করতে হবে? আপনি আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছেন। এই কথাটার মিনিং বোঝে না তো? একটা মেয়ের পক্ষে কথাটা হজম করা কত কঠিন জানেন? সেটা বলে আবার বলছেন এখন কি করতে হবে? আদিত দুই হাত বাড়িয়ে বলে, আচ্ছা বুকে আসো। এত সোজা? আপনি দোষ করার পর আমি খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে সরি বলতে বলবো, তারপর আপনি বুকে নিতে চাইবেন? সরি বলবেন? আদিত বিরস কণ্ঠে বলে, সরি। ঈশা আদিতের বুকে ধাম করে একটা ঘুষি দিয়ে বলে, এটা কিসের সরি বলা? ঠিক করে বলুন, মন থেকে তো বলছেন না। লাভ আছে? আবার আমি উল্টাপাল্টা বলবো, তোমার আবার খারাপ লাগবে। আমি সরি বলবো, সব মিটমাট। কিন্তু যে কথাগুলো একবার মুখ থেকে বেরিয়ে যায় ওগুলো ফিরিয়ে নেওয়া সম্ভব? তোমার আজীবন ওগুলো মনে থাকবে। তো কেন বলবেন? সাবধান থাকবেন, সতর্ক হয়ে কথা বলবেন, যেন আপনার কথা আমি আর কষ্ট না পাই। দিয়ে ফেলি। আপনার সমস্যা কি বলুন তো? একদম সোজাসাপটা কথা বলবেন। আমি না চাইতেও তোমাকে কষ্ট দিয়ে বলি। আমি বলি এক, তুমি বোঝো আর এক। তারপর? তারপর কি? একটা ভেজাল লাগে। তোমাকে কথা শোনানোর পর আমার খারাপ লাগে। আমার কেমন যে লাগে তোমাকে বোঝাতে পারবো না। করেন কেন তাহলে? বলেছি না, ইনসিকিউরিটি ঢাকতে এমন করি। ইনসিকিউরিটি ঢাকতে তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিন। বাঁচবো নাকি? তাহলে অফিসে যাওয়া অফ করে দিন। ইনকাম করা লাগবে না? ইনসিকিউরিটি থেকে তাহলে বইয়ের সাথে বৃষ্টি ব্যবহার করা যায় না? বইয়ের সাথে বদমিশি করলে যে জীবনে শান্তি থাকবে না সেটা বোঝেন না? নাকি শান্তির দরকার নেই? করে ফেলি। মন থেকে করি নাকি? ওই দিন ওভাবে কথা বলার পর কি আমার খারাপ লাগেনি? বিশ্বাস করেন আপনার সব ভালো, শুধু আচরণটা ছাড়া। চয়েস ভালো, কাজ ভালো, বড়দের প্রতি আদব কায়দাও ভালো, শুধুমাত্র আমার সাথে করা আচরণটাই জঘন্য। নাকি আবেগে বিয়ে করে এখন পস্তাচ্ছেন? এইসব কথা বলবে না একদম, মেজাজ খারাপ হয়। বলে চোখ সরিয়ে নেয়। ঈশা আদ্রিতের মুখটা ধরে নিচের দিকে ঘুরিয়ে বলে, বারবার চোখ সরাচ্ছেন কেন?
তাকে কথা বলতে পারেন না? আদিত কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি কি আমার দেওয়া শাড়ি আর পরবে না? না, ওগুলো আর তো আমার না, আমি কেন পরবো? আদিত আবারও চোখ সরিয়ে নিল। ঈশা কলার ধরে ঝাঁকিয়ে বলে, আমার দিকে তাকাতে বলেছি না? আদিত ঈশার দিকে তাকায়, মুখে যেন আধা নেমে এসেছে। ঈশার মনে হচ্ছে বাচ্চাদের কাছ থেকে খেলনা কেড়ে নিলে যেভাবে রাগ করে, আদিত সেভাবে মুখ ফুলিয়ে আছে। আল্লাহ আমাকে অসীম ধৈর্য ক্ষমতা দিয়েছেন, কারণ আমার জীবনসঙ্গী এমন হবে। আমার উচিত ছিল আপনাকে নাকানি চুপানি খাওয়ানো, অথচ আমি বেহায়া নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছি। আমার তুমি কি আর বাসায় ফিরবে না? কার? আপনার বাসায়? আদিত চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলল। ঈশা কলা ছেলে বলে, 25,000 টাকা বেতন পাই না? মহিলা হোস্টেলে বা মেসে থাকবো, থাকা খাওয়া যাতায়াতের 20,000 টাকার মধ্যে হয়ে যাবে না? আর 5,000 টাকা এমার্জেন্সির জন্য রাখবো, জীবন কাটবে না? আদিত মুখ কালো করে তাকিয়ে থাকে। ঈশা ভ্রু নাচিয়ে বলে, কি হবে না? আদিত হাত বাড়িয়ে বলে, বুকে আসো তো একটু। আমি তো আসবো না। এত সহজ? ঈশার গায়ে কি চামড়া নেই? ঈশা বেশরম না? আদিত ছটফট করে বলে, প্লিজ আসো, আমার কেমন যেন লাগছে। ঈশার নাকচ করতে গিয়েও করলো না। আদিতের দিকে একটু এগিয়ে গিয়ে বসতে আদিত ওকে টান মেরে বুকে ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে। ঈশার দম বন্ধ হয়ে যায়, গরমও লাগে বেশ। আদিতের টি শার্টের ভেতরে হাত দিয়ে গা ছুঁয়ে বলে, গা এমন গরম কেন? একটু আগে না নর্মাল ছিল? তোমার কথা শুনে আমার গরম লাগা শুরু হয়েছে, একটু পর হিট স্ট্রোক করব। ঈশার নাক মুখ কুঁচকে বলে, আপনার উপযুক্ত স্থান কোথায় জানেন? কোথায়? আপনার পাগলা গারোতে। আচ্ছা, কি আচ্ছা? তুমি যা বলবে তাই। ঈশা ঠোঁট গোল করে শ্বাস ফেলে। অদ্ভুত। আদিতের আবোল তাবোল কথা শুনতে এতদিন বিরক্ত লাগলেও এখন এই ঠান্ডা হাবভাবও ভালো লাগছে না। আদিতের বুকে জোরে জোরে ধকধক করছে। তুমি কি সত্যি মেসে বা হোস্টেলে থাকবে? কেন, থাকতে চাইলে আপনি বাধা দেবেন? বড় বড় শ্বাস ফেলে বলে, আমার দেওয়া কিছু নেবেও না? না। আদিতের হৃদস্পন্দন আরও বেড়ে গেল। খাপছাড়া কণ্ঠে বলে, ভীষণ কষ্ট পেয়েছো না? কোথায়? আমার কি কষ্ট আছে? আদিত ঈশার কান বরাবর চুমু খায়। সরি, একদম সরি। যদি আর কখনো আমি আলতু ফালতু কথা বলি তাহলে আমার গর্দান নিও। কান থেকে কানের নিচে, কানের নিচ থেকে গলায়, ঘাড়ে, কাঁধে চুমু খায়। প্রতিবার সরি বলে। ঈশা কেঁপে ওঠে, খেই হারিয়েও বলে, সরিতে কি হবে? সব ভুলে যাব। আপনি অনেক খারাপ ব্যবহার করেছেন। আদিত ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, অর্ধেকটা ভর ছেড়ে দিয়ে সারা মুখে চুমু খায়। ঈশা চোখ মুখ খিচে রেখেছে, দম ফেলার অবকাশ নেই। ছেলে আদিতকে সরিয়ে দিতে চায়, তবে পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না। আদিত ঈশার দুহাত চেপে ধরে বলে, কি করলে ভুলে যাবে? ভুলে যাওয়া যায়? কথা ফিরিয়ে নিতে পারবেন? কি করলে কম মনে পড়বে? আমার সাথে আর খ্যাটখ্যাট করা যাবে না। ডান গালে চেপে ধরে বলে। আর আচরণ ঠিক করবেন। বাম গালের ঠোঁট ছুঁয়ে বলে, আর যদি ভালো না হয়েছে তাহলে তুমি যা করবে তা। কক্সবাজার যাব। কবে নেবেন আপনি জানেন? আচ্ছা নিব। সিলেট সাদা পাথরে নেবেন? প্লেনে? নিব। পতেঙ্গা নেবেন? আচ্ছা। সাজেক নেবেন? আচ্ছা। রাঙামাটি কে নেবে? আমি নেব। আর পরে বলবো। আদিত ওর গলায় মুখ গোজে। আমি আমার দিকটা বলি। আমাকে দোষী বানাবেন আবার? না, জাস্ট আমার অপিনিয়নটা বলবো। বলেন। আমি বলেছিলাম না আমার বাসা থেকে বের হও। আর থট তুমি বলবে কিসের আপনার বাসা? এটা আমারও বাসা। বের হলে আপনি বের হন। যদি বলতে তাহলে বলতাম চলো লং ড্রাইভে যাই। ড্যাড বলেছিলাম না আমার দেওয়া শাড়ি নেবে না? যদি বলতে আমার শাড়ি আমি নেবই, আপনার কি? তাহলে আমি তখনই তোমাকে কোলে তুলে নিতাম। আমার বউ আমি কোলে তুলে নিয়েছি, তোমার কি? কিন্তু কি থেকে কি হয়ে গেল? খচখচ করছিল সারা রাত। এরপর শুরু করেছেন কেন ঝামেলা? তুমি আমার নামে আজে বাজে কথা বললে কেন? কোথায় আজে বাজে কথা বলেছি? আপনার মাথা গরম, ওটা ভুল কথা। ওই চিকনা চামেলি সোহেলির সাথে মেলাও কেন? জানো না আমার পছন্দ না? তারপর বলেছো ওর না পরে নাকি? ঈশা আদিতে চুল টেনে বলে, টেবিলের ওপর থেকে আমার মোবাইলটা দিন। তোমার মোবাইল আমি ধরবো না, জীবনেও না। আদিতের পিঠে ঘুষি দিয়ে বলে, আমি আসলে হোস্টেলে উঠবো বলে রাখলাম। আদিত উঠে মোবাইলটা নিয়ে ঈশাকে দিয়ে আবারও ধপ করে শুয়ে পড়ল, গলায় মুখ গুজে। ঈশা ফুঁস করে শ্বাস ফেলে। ঈশা অহমির সাথে মেসেজ কনভারসেশন বের করে আদিতকে বলে, দেখুন। আদিত মুখ তোলে। সোহিনীর ব্যাপারে যখন কথা বলেছি তখনকার ডেট দেখুন।
আদিত ডেটটা দেখে। ঈশার চাকরিকে জয়েন করার সম্ভাব্য 1 সপ্তাহ পরের মেসেজ। আদিত মেসেজটা দেখে মুখটা ভোঁতা করে ফেলে। ঈশা আবার ফেসবুকে ঢোকে। একটা গ্রুপে ঢোকে। ওখানে অনেক মহিলারা প্রতারণার শিকার হয়েছে এবং তাদের কাহিনী গ্রুপে পোস্ট করেছে। ঈশা ওখানকার কিছু পোস্ট আদিতকে পড়ায়। আদিত পরে মুখটা বিকৃত করে বলে, শালার পুতদের জন্য আমার মতো ভালো মানুষের সংসারে আগুন লাগে। আদিত গ্রুপটা থেকে লিফট নিয়ে নিল। ঈশার দিকে তাকিয়ে বলে, এইসব গ্রুপে থাকতে হবে না, রাবিশ। দাদিকে কি শুনিয়েছেন? আদিত চোরা চোখে তাকিয়ে বলে, কিছু বলিনি। আমার চেহারা সুন্দর, দাদির বান্দরের মতো? জানি না। ঈশা হেসে ওঠে। আমাকে তুমি থার্ড ক্লাস ফালতু অসহ্য বিরক্তকর বলেছিলে। ঈশা আদিতের গালে ঠোঁট ছুঁয়ে বলে, আচ্ছা সেই জন্য সরি না। আদিত ছোটো ছোটো চোখ করে তাকায়। ঈশার মোবাইলে তখন একটা মেসেজ আসে, বেতনের মেসেজ। আদিত উঠে বসে। আব্বুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। কেন? বাবা কষ্ট করে বড় করেছে, বেতনটা পাঠাতে পারছেও না। কিছু রেখে বাকিটা পাঠিয়ে দিই। গোটাটাই পাঠাও, কিছু লাগলে আমার কাছ থেকে নিয়ে নিও। পরে নিতে গেলে যদি বলেন আপনার জিনিস না ধরতে, পা ধরে মাপ চাইবো। পুরো দিলে আমি চলবো কী করে? আমি কি মরেছি? ঈশা আদিতের পিঠে আইটা ঘুষিয়ে দিয়ে হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল পুরো বেতন। আদিতের দিকে তাকাতেই দেখলো লোকটা মিচকে শয়তানের মতো হাসছে। ঈশার খটকা লাগে। ও আঁচল ঠিক করে উঠে বসে, ভ্রু কুঁচকে বলে, হাসছেন কেন? আদ্রিত হাসতেই থাকে। ঈশা একসময় বুঝে ফেলে টাকাটা কায়দা করে ওর হাত দিয়ে ওর বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছে, যাতে ঈশা আর মেসে বা হোস্টেলে যাওয়ার ভয় না দেখাতে পারে। পুরো মাসের জন্য ঘরে বসিয়ে দিল। আদ্রিত? ঈশার চোখ বড় বড় করে ফেলে। আদির ঠোঁট কামড়ে হাসে। ঈশা বলে, ভালো হবে না না? প্রতি উত্তরে আদ্রিত ঈশার অধর ছুঁয়ে দেয়। ঈশার বুকে চেপে ধরে বলে, দেখো হার্টবিট নর্মাল হয়ে গিয়েছে, জ্বরও চলে গিয়েছে। মেডিসিন হয়ে গেলে নাকি? মেডিসিনের গোষ্ঠী গেলাই, সুন্দর মতো ভিকটিম রোল প্লে করে বেঁচে গেলেন। আরেকবার এমন করেছেন তো দেখবেন। ভিকটিম রোল প্লে করা না, আসলে ভিকটিম বানিয়ে দিব। আমাকে চেনেন না, শেষ সুযোগ বলে দিলাম।